নমস্কার, সংস্কৃত অ্যান্ড সনাতন ধর্ম ইউটিউব চ্যানেলের সবাইকে সুস্বাগতম জানিয়ে আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি ভারতবর্ষের এক মহান স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্রের বিষয়ে। আগামী 23 জানুয়ারি আমরা নেতাজির জন্মদিনকে পরাক্রম দিবস হিসাবে পালন করব এবং 23 জানুয়ারি 2021 সাল থেকে নেতাজির জন্মদিন থেকে আমরা সমগ্র ভারতবাসীরা পরাক্রম দিবস হিসাবে পালন করে আসছি। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের মূর্ত প্রতীক নেতাজি সুভাষচন্দ্র বসু তার জীবন সংগ্রামের, ত্যাগের, পরাধীন ভারতবর্ষকে দাসত্ব শৃঙ্খল মোচনের, ব্রিটিশ সাম্রাজ্যবাদের অনির্বাণ প্রদীপ শিকার কণ্ঠরোধ করার জন্য তিনি যেন জন্মেছেন। ব্রিটিশ শক্তির সমস্ত দূর অভিসন্ধি ও চক্রান্ত ব্যর্থ করে সুভাষচন্দ্রের উদাত্ত কণ্ঠস্বর শোনা গেল বার্লিনে, সিঙ্গাপুরে, ভারতের পূর্ব সীমান্তে, ইম্ফলে। তিনি হলেন ভারতের জনগণের মনের অধিনায়ক, মুক্তিপথের বিজয় পথিক, ভারতবাসীর আকাঙ্ক্ষিত প্রিয় নেতাজি। উনার জন্ম পরিচয় আমরা জেনে নিই এবারে। সুভাষচন্দ্রের জন্ম 1897 সালের 23 জানুয়ারি উড়িষ্যার কটক শহরে। পিতা বিশিষ্ট সরকারি উকিল জানকীনাথ বসু এবং মাতা প্রভাবতী দেবী। জানকীনাথের পৈতৃক নিবাস ছিল 24 পরগনা জেলার কুদালিয়া গ্রামে। সুভাষচন্দ্রের জন্মের মধ্যে দিয়ে যেন বিদ্রোহের নবজন্মের সূচনা হয়েছিল। ওনার ছাত্রজীবনের বিষয়ে এবারে আমরা জেনে নিই। সুভাষচন্দ্রের শিক্ষারম্ভ হয় উড়িষ্যার কটকের মিশনারি স্কুলে। পরে তিনি রাভেন্স কলেজিয়েট স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় তিনি পাটনা বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিতীয় স্থান লাভ করেন। তিনি ভর্তি হলেন কলকাতার প্রেসিডেন্সি কলেজে। ছোটবেলা থেকেই তার মধ্যে দেশাত্মবোধের পরিচয় পাওয়া যায়। দেশাত্মবোধ ছিল তার অন্তরের চালক শক্তি। তাই অধ্যাপক অটেন যখন ক্লাসে ভারতীয়দের প্রতি অপমানকর উক্তি করেন, তখন সুভাষচন্দ্র তার তীব্র প্রতিবাদ করেন। পরিণামে তাকে কলেজ থেকে বহিষ্কৃতও করা হয়। কিন্তু পরে স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের প্রচেষ্টায় তিনি স্কটিশ চার্চ কলেজে ভর্তি হন এবং বিএ পরীক্ষায় দর্শনশাস্ত্রে অনার্স সহ পাশ করে এমএ পড়তে থাকেন। পরে 1919 সালে সিভিল সার্ভিস পরীক্ষার জন্য ইংল্যান্ডে চলে যাওয়ায় পরীক্ষা দিতে পারেননি। 1920 সালে আইসিএস পরীক্ষায় চতুর্থ স্থান লাভ করায় স্বদেশে ফিরে আসেন। স্বামী বিবেকানন্দের লেখা তার মনে দেশপ্রেমের অগ্নিশিখাকে তীব্রভাবে উজ্জীবিত করেছিল। চাকুরির গোলামের সমস্ত প্রলোভনের ঘৃণায় প্রত্যাখ্যান করে ঝাঁপিয়ে পড়লেন ভারতের মুক্তি সংগ্রামে। যুক্ত হল যৌবনের প্রজ্ঞাদীপ্ত চিন্তার সঙ্গে যৌবনের আবেগ। শিক্ষা ছাড়া কোনো জাতি এগিয়ে যেতে পারে না। তাই দেশবন্ধু সুভাষচন্দ্র বসু, দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল প্রমুখ নেতাগণ জাতীয় বিদ্যালয় স্থাপনে উদ্যোগী হন। সুভাষচন্দ্র জাতীয় বিদ্যালয়ের অধ্যক্ষ পদে যোগ দেন। 1921 সালে ইংল্যান্ডের যুবরাজ ভারতে এলেন। ব্রিটিশ শোষণের প্রতিবাদে হরতাল ডাকলে দেশবন্ধু চিত্তরঞ্জন, দেশপ্রাণ বীরেন্দ্রনাথ, সুভাষচন্দ্র প্রভৃতি নেতা গ্রেফতার হন এবং বিচারে 6 মাস কারাবাস হয়। ফরওয়ার্ড পত্রিকার ডিরেক্টর বীরেন্দ্রনাথ ও সহ সম্পাদক হিসাবে সুভাষচন্দ্র দায়িত্ব গ্রহণ করেন। তিনি কলকাতা কর্পোরেশনের চিফ এক্সিকিউটিভের পদ অলঙ্কৃত করেন। ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করার জন্য তাকে বারবার কারার অন্তরালে পাঠিয়ে দেওয়া হয়। তার স্বাস্থ্যের দ্রুত অবনতি ঘটে। ভগ্ন স্বাস্থ্যের চিকিৎসার জন্য তিনি ইউরোপে যেতে বাধ্য হন। দেশে ফিরলে তাকে আবার অন্তরীণ করা হয়। সেখান থেকে মুক্তি লাভ করে 1939 সালে হরিপুরা কংগ্রেসের সভাপতি এবং 1940 খ্রিস্টাব্দে ত্রিপুরী কংগ্রেসের অধিবেশনে সভাপতি নির্বাচিত হন। কংগ্রেসের মধ্যে চরমপন্থী ও নরমপন্থীদের মধ্যে বিরোধ বাধে। সুভাষচন্দ্র ছিলেন চরমপন্থী। নিরুদ্দেশ ও আজাদ হিন্দু ফৌজ গঠনের বিষয়ে এবার জেনে নিই। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হইবার পর ব্রিটিশ সরকার আবার তাকে গ্রেফতার করল 1940 খ্রিস্টাব্দে। ভগ্ন স্বাস্থ্যের কারণে তাকে স্বগৃহে অন্তরীণ করে রাখা হলো 1941 খ্রিস্টাব্দের 26 জানুয়ারি। খবর ছড়িয়ে পড়ল সুভাষচন্দ্র নিরুদ্দেশ হয়েছেন। জিয়াউদ্দিনের ছদ্মবেশে পুলিশের চোখে ধুলো দিয়ে তিনি কাবুল ও বার্লিন হয়ে সিঙ্গাপুরে পৌঁছলেন এবং সেখানে বিপ্লবী রাসবিহারী বসুর নেতৃত্বে গঠিত হলো আজাদ হিন্দু ফৌজ। সুভাষচন্দ্র হলেন সর্বাধিনায়ক। তখন তিনি অভিহিত হলেন নেতাজি নামে, ভারত মুক্তির রূপকার।
নেতাজি উদাত্ত কণ্ঠে ভারতবাসীকে আহ্বান জানালেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। ভারতের স্বাধীনতা সংগ্রামের সে এক গৌরবময় অধ্যায় ঘটিত হলো আজাদ হিন্দ সরকার 1944 খ্রিস্টাব্দে। প্রবল শক্তিশালী ইংরেজ ও আমেরিকার বিরুদ্ধে শুরু হলো যুদ্ধ। 1945 খ্রিস্টাব্দের 18 মার্চ আজাদ হিন্দু ফৌজ ভারতের মাটিতে উত্তোলন করলেন জাতীয় পতাকা। তেজদৃপ্ত কণ্ঠে নেতাজি ডাক দিলেন, দিল্লি চলো। শুরু হলো অভিযান। জয় হলো দুর্দমনীয় আত্মপ্রচেষ্টার, জয় হলো অদম্য আকাঙ্ক্ষার। কিন্তু ব্রহ্মদেশ পুনর্দখল করায় ও জাপান প্রতিশ্রুতি ভঙ্গ করায় এবং প্রকৃতি বিমুখ হওয়ায় আজাদ হিন্দ সরকার বাধ্য হলো পিছু হাঁটতে। পরাজয়ের দুঃসহ বেদনা নিয়ে নেতাজি নতুন পথের সন্ধানে বিমানে জাপান যাত্রা করলেন। খবর প্রকাশিত হলো তিনি নাকি বিমান দুর্ঘটনায় প্রাণ আহুতি দিয়েছেন। ভারতবাসী কিন্তু বিশ্বাস করেন না যে বীর যোদ্ধা দেশপ্রেমের অগ্নিশিখা এভাবে স্তব্ধ হয়ে যেতে পারে, যে অগ্নিশিখা অপ্রতিহত ব্রিটিশ শক্তিকে নিশ্চিত থাকতে দেয়নি, বারবার পর্যুদস্ত করে তুলেছিল, তাকে ভারতবাসীর মন থেকে মুছে দিতে কেউ পারেনি, পারবেও না। নেতাজি ভারতবাসীর মনে চিরকাল সমুজ্জ্বল থাকবে। তিনি হৃদয় সিংহাসনে চিরপ্রতিষ্ঠিত। এই অমর বীরের প্রত্যাবর্তনের জন্য কোটি কোটি ভারতবাসী আজও অধীর আগ্রহে প্রতীক্ষা করছেন। তাই তো বারবার মনে হয়, তোমাকে না পেয়ে দুঃখ বেদনায় করি আফসোস, এসো তুমি ফিরে, চির উন্নত শির নেতাজি সুভাষ বোস।